أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ফৌজদারি কার্যবিধি আইন ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ধারা 1 ফৌজদারি কার্যবিধির পরিচিতি 1-2 1898 সালের 1 জুলাই কার্যকর হবে। ধারা 4-1 ক অ্যাডভোকেট, ধারা 4-1 ক অ্যাটর্নি জেনারেল, ধারা 4-1 খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ, ধারা 4-1 গ অভিযোগ বা চার্জ, ধারা 4-1 বর্গীয় চ আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, আমলযোগ্য কেস, ধারা 4-1 বর্গীয় নালিশ, ধারা 4-1 ট অনুসন্ধান, ধারা 4-1 ঠ তদন্ত, ধারা 4-1 ঢ আমলের অযোগ্য অপরাধ, ধারা 4-1 মূর্ধন্য অপরাধ, 4-1 ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 4-1 ধ থানা, 4-1 দন্তন্য পাবলিক প্রসিকিউটর, ধারা 5 বলা হয়েছে দণ্ডবিধির অপরাধের বিচার, অনুসন্ধান, তদন্ত ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে হবে। 5-2 বলা হয়েছে অন্য আইনের অপরাধও ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে হবে, কিন্তু অন্য কোনো আইনে যদি অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচারের ব্যবস্থা থাকে তাহলে সে আইন প্রযোজ্য হবে। ধারা 6 ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, ম্যাজিস্ট্রেটের প্রকারভেদ। ধারা 9 দায়রা আদালত, ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট, ধারা 22 মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস, ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অব দি পিস, ধারা 28 দণ্ডবিধির অধীন অপরাধের বিচার কোন কোন আদালতে হবে, ধারা 29 খ কিশোর অপরাধের বিচার কোন আদালত করতে পারবে, ধারা 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত কোন দণ্ড দিতে পারেন, ধারা 35 একই মামলা একাধিক অপরাধের ক্ষেত্রে তার শাস্তি কিরূপ হবে, ধারা 35 ক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে দণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। ধারা 42 জনগণ কর্তৃক ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে সাহায্য দেন। ধারা 43 জনগণ যদি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করে সেক্ষেত্রে অপর কোনো জনগণের সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 44 কতিপয় ব্যক্তি, ধারা 44 কতিপয় ব্যক্তি অপরাধ সম্পর্কে না জনসাধারণ কিছু অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন। ধারা 45 কতিপয় ব্যক্তি গ্রাম প্রধান, গ্রামের হিসাব নবিশ, জমিদার, জমির মালিক, মেম্বার, চেয়ারম্যান, এই সকল ব্যক্তি, চৌকিদার, গ্রাম পুলিশ কতিপয় অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে সংবাদ দেবেন। ধারা 46 গ্রেপ্তার, ধারা 47 অনুমতি নিয়ে প্রবেশ করে গ্রেপ্তার, ধারা 48 দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তার, সেখানে যদি কোনো পরহেজগার নারী থাকে তাহলে তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে অথবা সরিয়ে দিতে হবে। ধারা 49 গ্রেপ্তার করে আটক হওয়ার পর দরজা জানালা ভেঙে বাহির হওয়া যাবে। ধারা 50 প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 51 পুরুষের দেহ তল্লাশি, ধারা 52 নারীর দেহ তল্লাশি, ধারা 53 তল্লাশি করে আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে তা হেফাজতে নিতে হবে। ধারা 54 পুলিশ অফিসার যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55 থানার অফিসার ইনচার্জ থানা এলাকায় যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56 থানার অফিসার ইনচার্জ অথবা তদন্তকারী কর্মকর্তা অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তারি কার্যকরী করাতে পারেন। ধারা 57 নাম ঠিকানা জানাতে অনিচ্ছুক ব্যক্তিকে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন। ধারা 58 সারা বাংলাদেশে অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। ধারা 59
জনসাধারণ কর্তৃক আমলযোগ্য অপরাধী অথবা জামিনের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর। ধারা 60, বিনা কারণে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ধারা 61, 81, 24 ঘন্টার ভিতরে আসামিকে অথবা অনতিবিলম্বে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ধারা 62, থানার অফিসার ইনচার্জ মেট্রোপলিটন এলাকায় যদি হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, এবং জেলা পর্যায়ে যদি হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দৈনিক কি পরিমাণ আসামি বিনা কারণে গ্রেপ্তার হয়েছে এবং জামিনে মুক্তি প্রদান করা হয়েছে সে বিষয়ে রিপোর্ট প্রদান করবেন। ধারা 63, জামিন মুচলেকা বা আদালতের বিশেষ যদি আদেশ না থাকে তাহলে আসামিকে ছেড়ে দেওয়া যাবে না। ধারা 64, ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে গ্রেপ্তার করতে পারেন। ধারা 65, ম্যাজিস্ট্রেট যে আসামিকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা জারি করতে পারেন সেই আসামিকে গ্রেপ্তারের জন্য জনসাধারণকে আদেশ দিতে পারেন। ধারা 66, আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করলে পুনরায় গ্রেপ্তার। ধারা 67, পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48, 49 ধারা অনুসরণ করা যাবে। ধারা 68, সমন। ধারা 68(2), কে সমন জারি করতে পারেন? পুলিশ কনস্টেবলও সমন জারি করতে পারেন। সরকারি কর্মচারী সমন জারি করতে পারেন। আদালতের অফিসারগণ সমন জারি করতে পারেন। চৌকিদার, দফাদার এরাও সমন জারি করতে পারেন। অর্থাৎ সরকারি যে কোনো কর্মচারী সমন জারি করতে পারেন। ধারা 69, সমন জারির পদ্ধতি। ধারা 70, যাকে সমন দেওয়া হবে তাকে যদি পাওয়া না যায় সাবালক কোনো পুরুষ ব্যক্তির নিকট বা পুরুষের নিকট সমনের এক কপি প্রদান করলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। ধারা 71, সাবালক পুরুষ যদি পাওয়া না যায় সেক্ষেত্রে প্রকাশ্য কোনো স্থানে দরজা জানালায় এক কপি লটকিয়ে দিয়ে সমন জারি করতে হবে। ধারা 72, সরকারি কর্মচারীর উপর সমন জারি। ধারা 72(2), সরকারি কর্মচারীর উপর সমন জারি করা হয়েছে তার প্রমাণ। ধারা 73, এখতিয়ারের বাহিরে সমন জারি। ধারা 74, সমন জারির প্রমাণ। ধারা 75(1), গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু। ধারা 75(2), গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ। ধারা 76(1), জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 76(2), জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা যে যে বিষয় উল্লেখ থাকবে। ধারা 76(3), জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলে মুচলেকাটি আদালতে প্রেরণ করতে হবে। ধারা 77, এক বা একাধিক পুলিশ অফিসার অথবা এক বা একাধিক ব্যক্তি কর্তৃক পরোয়ানা কার্যকরী করার নির্দেশ দিতে পারেন। ধারা 78, জমির মালিক, জমিদার অথবা ফার্মের ম্যানেজার কর্তৃক আসামিকে গ্রেপ্তার। ধারা 79, অধস্তন দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 80, যে আসামিকে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তারের সারমর্ম জানাতে হবে অথবা গ্রেপ্তারি পরোয়ানা দেখাইতে হবে। ধারা 81, আসামিকে গ্রেপ্তার করার পর অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে। ধারা 82, গ্রেপ্তারি পরোয়ানা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কার্যকরী করা যাবে। ধারা 83, এখতিয়ারের বাহিরে সমন প্রেরণ। ধারা 84, এখতিয়ারের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার জন্য পুলিশ অফিসারের নিকট প্রেরণ। ধারা 85, আসামি 20 মাইল দূরে হলে। ধারা 86, আসামিকে যদি ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের নিকট রাখা হয় তাহলে তারা কি পদ্ধতি অবলম্বন করবেন। ধারা 86। ধারা 87(1), হুলিয়া। ধারা 87(2), হুলিয়া জারির পদ্ধতি। ধারা 87(3), হুলিয়া যে জারি করা হয়েছে তার প্রমাণ। ধারা 88(1), প্রকি পরোয়ানার আদেশ। ধারা 88(2), এক আদেশে সমগ্র বাংলাদেশে স্থাবর অস্থাবর সম্পত্তি আসামির প্রয়োগ করা যাবে। ধারা 88(3), অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। 4, স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। 5, স্থাবর সম্পত্তির ভিতরে যদি ক্ষয়শীল, পচনশীল বা জীবন্ত কোনো প্রাণী থাকে তাহলে আদালত বিক্রির আদেশ দিতে পারেন এবং বিক্রয়লব্ধ টাকা সরকারের আদালতের ইচ্ছা অনুসারে ব্যবহৃত হবে। 88(6) প্রকৃত সম্পত্তিতে যদি অপর কোনো ব্যক্তি সত্ত্ব বা অধিকার দাবি করে তাহলে তার দাবির বিষয়টি তদন্ত করবেন আদালত। 88(7), হুলিয়ায় উল্লিখিত সময়ের মধ্যে যদি আসামি হাজির না হয় তাহলে প্রকৃত সম্পত্তি আদালতের হেফাজতে বা সরকারের হেফাজতে চলে যাবে। সেই সম্পত্তি যদি ক্ষয়শীল, পচনশীল বা জীবন্ত প্রাণী হয় এবং
বিক্রয়জনক যদি আসামের জন্য লাভজনক হয় তাহলে আদালত বিক্রয়ের আদেশ দিতে পারেন। ধারা 89 প্রকৃত সম্পত্তি প্রত্যর্পণ বা ফেরত প্রদান। ধারা 90 সমনের পরিবর্তে পরোয়ানা অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা। ধারা 91 আদালতে উপস্থিত ব্যক্তির নিকট থেকে মুচলেকা সম্পাদন। ধারা 92 মুচলেকা আদেশ যদি লঙ্ঘন করে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়। ধারা 93 ক বাংলাদেশের বাইরে সমন জারি। 93 খ বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 93 গ বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 94 আদালত অথবা ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মামলা তদন্তকালে কোনো জিনিস বস্তু বা পার্সেল প্রয়োজন হয় এবং তা যদি কোনো ব্যক্তির নিকট থাকে তাহলে তা প্রেরণের জন্য বা হাজির করার জন্য আদেশ দিতে পারেন। 94 সে হাজির না করে যদি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হাজির করে তাহলে তিনি আদেশ বা সমন পালন করেছেন বলে গণ্য হবে। 95 ডাক বা পার্সেল কর্তৃপক্ষ। এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বিভাগ অথবা দায়রা আদালত ডাক বা তার কর্তৃপক্ষকে নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট বস্তু, পার্সেল বা কোনো দলিল অর্পণ করার জন্য নির্দেশ দিতে পারেন। 2 সেখানে যদি তল্লাশি করার প্রয়োজন হয় তাহলে ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষ দ্বারা তল্লাশি করাতে পারেন এবং আটক করাতে পারেন। ধারা 96 তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ধারা 98 চোরাই মাল জাল দলিল যেখানে পাওয়া যাবে সেখানে তল্লাশি পরোয়ানা ইস্যু করা যাবে, তল্লাশি করা যাবে। ধারা 99 এখতিয়ারের বাইরে তল্লাশি পরোয়ানা কার্যকরীকরণ এবং যা কিছু পাওয়া যাবে সেই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা তল্লাশি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করা যাবে। ধারা 99 ক বাজেয়াপ্ত প্রকাশনা, তল্লাশি পরোয়ানা ইস্যু এবং আটক করা যাবে। ধারা 99 খ এরূপ এরূপ কোন প্রকাশনা যদি বাজেয়াপ্ত করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 2 মাসের ভিতরে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। ধারা 100 বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 101, 96, 98, 99, 100 ধারা অনুযায়ী কার্যক্রম করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 43, 75, 77, 89, 82, 83, 84 ধারা অনুসরণ করা যাবে। ধারা 102-1 মালিকের অনুমতি নিতে হবে। 102-2 যদি অনুমতি না দেয় তাহলে 48 ধারা অনুসারে ব্যাংকে প্রবেশ করে তল্লাশি করা যাবে। এখানে 102 বলা হয়েছে তল্লাশি, তল্লাশি করা যাবে। ঠিক আছে। 102-3 যে বস্তুর জন্য তল্লাশি করা হবে তা যদি কোনো ব্যক্তির দেহে থাকে তাহলে তার দেহ তল্লাশি করা যাবে। 103-1 আশেপাশের 2-3 জন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে হবে। 103-2 সাক্ষীদের উপস্থিতি তল্লাশি করতে হবে, যা কিছু পাওয়া যাবে জব্দ তালিকা প্রস্তুত করতে হবে, জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। 103-3 বাড়ির মালিক বা তার প্রতিনিধি সঙ্গে থাকতে চাইলে থাকার অনুমতি দিতে হবে এবং তাকে একটি জব্দ তালিকার কপি দিতে হবে। 103-4 102-3 ধারা মোতাবেক যে ব্যক্তি দেহ তল্লাশি করা হয়েছে এবং যা কিছু পাওয়া গেছে তার একটা আলাদা জব্দ তালিকা প্রস্তুত করতে হবে এবং সেই ব্যক্তিকে এক কপি প্রদান করতে হবে। 103-5 সাক্ষী হতে যদি অস্বীকৃতি জানায় যুক্তিসঙ্গত অজুহাত ব্যতীত তাহলে ফৌজদারি দণ্ডবিধি আইনের 187 ধারা অনুসারে অপরাধী হবে। 104 ধারা আদালতে যা কিছু উপস্থাপন করা হবে আদালত চাইলে উক্ত দলিল দস্তাবেজ আটক করতে পারেন। 105 আদালতের ম্যাজিস্ট্রেট যেখানে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন সেখানে নিজে দাঁড়িয়ে থেকে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ধারা 106 দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডের আদেশপ্রাপ্ত ব্যক্তির নিকট হতে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত 3 বছরের জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 107 অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুচলেকা সম্পাদন, এখানে 1 বছরের জন্য। 108 রাষ্ট্রদ্রোহ অপরাধ করে এরূপ ব্যক্তির নিকট থেকে 1 বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করা যায়। 109 দুটা বিষয় বলা হয়েছে। প্রথম বিষয়টা যদি কেউ আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করে বা
সতর্কতা অবলম্বন করে। আর দ্বিতীয় অবস্থা হলো, যদি কোনো ব্যক্তি নিজের জীবিকা সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে না পারে, এরূপ ব্যক্তির ক্ষেত্রে মুচলেকা সম্পাদন করা যেতে পারে। সেটা 1 বছরের জন্য হবে, জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত। তারা সেখানে অভ্যাসগত অপরাধী, যত প্রকারের অপরাধী আছে, সমস্ত অপরাধী যদি অভ্যাসগত অপরাধ করে, তাহলে সেই অভ্যাসগত অপরাধীর নিকট থেকে 3 বছরের জন্য, সর্বোচ্চ 3 বছরের জন্য জামিনদার সহ, এখানে জামিনদার ব্যতীত হবে না, জামিনদার সহ অবশ্যই, জামিনদার সহ সর্বোচ্চ 3 বছরের জন্য মুচলেকা সম্পাদন করা যাবে। ধারা 110, ধারা 112, ধারা 112-তে বলা হয়েছে, যে ব্যক্তিকে মুচলেকা সম্পাদন করার জন্য আদেশ দেওয়া হয়েছে, সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মুচলেকার বিষয়বস্তু বা মুচলেকার সারাংশ, তারপরে উম মুচলেকার বিষয়বস্তু, খবরের সারাংশ, মুচলেকার অর্থের পরিমাণ, বলবৎ থাকার মেয়াদ, জামিনদারের সংখ্যা, প্রকৃতি, শ্রেণী উল্লেখ করতে হবে। ধারা 113, আদালতে উপস্থিত ব্যক্তির নিকট থেকে মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে অবশ্যই নোটিশ জারি করার ক্ষেত্রে তাকে পড়ে শোনাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। ধারা 114, ওই ব্যক্তি যদি আদালতে হাজির না থাকে, তাহলে সেক্ষেত্রে সমন বা পরোয়ানা ইস্যু করতে হবে। প্রথমে সমন ইস্যু করতে হবে, এবং তিনি যদি কোনো হেফাজতে থাকেন, তাহলে সরকারি হেফাজত কর্তৃপক্ষকে হাজির করার জন্য আদেশ দিতে হবে। আর তাকে যদি হাজির করা সম্ভব না হয়, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে হাজির করতে হবে। ধারা 115, সমন ও গ্রেপ্তারি পরোয়ানার সাথে ধারা 112 অনুসারে যে নোটিশ ইস্যু করা হয়েছে, কারণ দর্শানোর নোটিশ, সেই নোটিশের একটি অনুলিপি দিতে হবে, যেন আসামিকে সেই নোটিশ প্রদান করলে আসামি বুঝতে পারে তার কি অপরাধ, সে অপরাধ সম্পর্কে জানতে পারবে। ধারা 115, ধারা 116, ম্যাজিস্ট্রেট আসামিকে ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দিয়ে কোনো উকিলের মারফত হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 117, অপরাধের বিষয়টি বা সারমর্ম বা খবরের অংশ, যে অপরাধের বিষয়ে তদন্ত চলতেছে, যে অপরাধের বিষয় নিয়ে কার্যক্রম চলছে, সে অপরাধের বিষয়টি আদালত বা ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবেন, প্রয়োজনে সাক্ষ্য গ্রহণ করবেন, প্রয়োজনে অধিকতর সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করবেন। ধারা 118, অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে মুচলেকা সম্পাদন করতে হবে। মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে 3টি বিষয় অবলম্বন করতে হবে। 1, ফৌজদারি কার্যবিধি আইনের 112 ধারার যে নোটিশ প্রেরণ করা হয়েছে, তা অপেক্ষা ভিন্নতর কোনো আদেশ হবে না। আর যে মুচলেকার মেয়াদ, সারমর্ম, মুচলেকার মেয়াদ, তারপরে মুচলেকার অর্থের পরিমাণ, এগুলো আদালত চাইলে হ্রাস করতে পারেন, বা প্রত্যেকটি মুচলেকার অর্থের পরিমাণ যথাযথ বিবেচনা করে নির্ধারণ করতে হবে। তিনে বলা হয়েছে, যে ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করা হবে, তিনি যদি নাবালক হয়, তাহলে জামিনদারগণ তার পক্ষে মুচলেকা সম্পাদন করবেন। ধারা 119, অনুসন্ধান বা তদন্ত করার পর যদি প্রমাণিত না হয়, তাহলে আসামিকে অব্যাহতি দিতে হবে। ধারা 124, মুচলেকা দিতে ব্যর্থতার কারণে যে ব্যক্তিকে কারারুদ্ধ করা হয়েছে, তাকে ম্যাজিস্ট্রেট চাইলে ছেড়ে দিতে পারেন। 124-1, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া যদি সমাজ বা কোনো ব্যক্তির পক্ষে ক্ষতিজনক না হয়, তাহলে আদালত চাইলে ওই ব্যক্তিকে অব্যাহতির আদেশ দিতে পারেন। 2, জেলা ম্যাজিস্ট্রেট মুচলেকার অর্থের পরিমাণ, জামিনদারের সংখ্যা, বলবৎ থাকার মেয়াদ হ্রাস করতে পারেন। 3, ওই আসামিকে বা অপরাধীকে বিনা শর্তে বা গ্রহণীয় যে কোনো শর্তে মুক্তির আদেশ দিতে পারেন। 4, যদি গ্রহণীয় কোনো শর্ত দেওয়া হয়, তাহলে সেই শর্ত সরকার নির্ধারণ করবেন। 5, ওই ব্যক্তি যদি শর্তের বিষয় লঙ্ঘন করে, তাহলে তার অব্যাহতির আদেশটি বাতিল হয়ে যাবে। 6, অব্যাহতির আদেশ যখন বাতিল হবে, তখন পুলিশ অফিসার তাকে বিনা কারণে গ্রেপ্তার করবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা 125, জেলা ম্যাজিস্ট্রেট তার জেলায় শান্তিরক্ষা ও সদাচরণে মুচলেকা পর্যাপ্ত কারণ লিপিবদ্ধ করে আদেশ বাতিল করতে পারেন। ধারা 126, জামিনদার যদি অব্যাহতি চায়, তাহলে জামিনদারকে অব্যাহতি দিতে হবে, এবং জামিনদারকে অব্যাহতি দেওয়ার পর ওই আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার জন্য পুলিশ অফিসারকে নির্দেশ দিতে পারেন। ধারা 127, ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিতে পারেন। ধারা 128, মৌখিক আদেশ দেওয়ার পরে যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, সেক্ষেত্রে বেসামরিক পুরুষের সাহায্য নিয়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যেতে পারে। ধারা
129 ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করে প্রয়োগ করতে পারেন এবং সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন, সেই সাথে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করাইতে পারেন। ধারা 130 সামরিক বাহিনীর অধিনায়ক বা দল দলপতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কর্তব্য ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার যে নির্দেশ দিবেন সেই নির্দেশ তিনি পালন করবেন। তবে যথাসম্ভব যত কম ক্ষতি সাধন করা যায় ততটুকু কম ক্ষতি সাধন করার চেষ্টা করবেন। ধারা 130, ধারা 131 যেখানে ম্যাজিস্ট্রেটের সাথে ওই যেখানে ম্যাজিস্ট্রেটের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হবে না সেখানে অবশ্যই তিনি নিজে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দিতে পারবেন এবং প্রয়োজনে আসামিকে গ্রেপ্তার ও আটক করতে পারবেন। ধারা 131, ধারা 132 রক্ষা কবচ, ধারা 132 রক্ষা কবচ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় অফিসারগণ বা সাহায্যকারী বৃন্দ যারা থাকবেন তাদের বিরুদ্ধে আদালতের সরকারের অনুমোদন ব্যতীত ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। সেটা 4টি ক্ষেত্রে। ক, কোন কোন অফিসারের ক্ষেত্রে? ক, কোন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার বা পুলিশ অফিসার। হতে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 131 ধারা অনুসারে কমিশন প্রাপ্ত সামরিক অফিসার। গতে বলা হয়েছে বেসামরিক নাগরিক বা সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত অফিসার। আর ঘতে বলা হয়েছে আদেশ পালন করতে বাধ্য এরূপ নিম্ন পদস্থ কোনো অফিসার বা সৈনিক বা স্বেচ্ছাসেবক এর কাজ অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ এরা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যে কার্যক্রম পালন করেন অথবা সিনিয়র অফিসারদের যে হুকুম বা নির্দেশ পালন করেন এই নির্দেশ পালনের ক্ষেত্রে তাদের কোনো অপরাধ হবে না। অর্থাৎ আদালতের বা সরকারের অনুমোদন ব্যতীত এই ব্যক্তিগণের বিরুদ্ধে কোনো প্রকার ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। ধারা 132, ধারা 1 হতে ধারা 132 পর্যন্ত কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারেন। কোনো সমস্যা নাই? সামনের দিকে গেলাম। ধারা 133 উপদ্রব সংক্রান্ত অধ্যায়। ধারা 133 উপদ্রব অপসারণের জন্য শর্ত সহ আদেশ। কোন কোন ক্ষেত্রে উপদ্রব হতে পারে সেই উপদ্রব অপসারণের জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 133, ধারা 133-এর 1, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী কোন ম্যাজিস্ট্রেট যদি পুলিশ রিপোর্ট অথবা অন্য কোনো মাধ্যমে জানতে পারেন বা সংবাদ পান যে জনগণের ব্যবহৃত পথ, নদী এবং খাল বেআইনিভাবে বাধা দূর করা, জনগণের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জিনিস নিয়ন্ত্রণ করা, কোনো নির্মাণ বা দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, অনিরাপদ ঘর, তাঁবু বা গাছ অপসারণ, পুকুর, কূপ বা গর্ত বেড়ার ব্যবস্থা করা, বিপজ্জনক প্রাণী বিনষ্ট, আটক বা বিলি ব্যবস্থা করা। ম্যাজিস্ট্রেট যখন বুঝতে পারেন উপরোক্ত উপদ্রব সৃষ্টি হচ্ছে তখন ওইসব উপদ্রব বা উৎপাত সম্পর্কে ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জনগণের এই সকল ব্যবহৃত পথ, নদী বা খাল বেআইনিভাবে অবরোধ করে রাখে অথবা জনগণের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এরকম কোনো জিনিস যদি ফেলাফেলা করে কোথাও ফেলে রাখে অথবা এমন কোনো নির্মাণ যা জনগণের জন্য ক্ষতিকর অথবা পুকুর, কূপ বা গর্ত যদি কেউ বেড়ার ব্যবস্থা না করে তাহলে সেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বিপজ্জনক কোনো প্রাণী যদি থাকে সেখানেও ক্ষতির সম্ভাবনা থাকে। এরূপ ক্ষেত্রে ওই সকল জনগণ কর্তৃক যে উপদ্রব হয় সেই উপদ্রব অপসারণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট
ওই উপদ্রব অপসারণের জন্য আদেশ দিতে পারেন। ধারা 133-এর 1। ধারা 133-এর 1 উপদ্রব অপসারণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 133-এর 2 এরূপ আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে আদেশটা দেবেন সেই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। ধারা 133-এর 2। তাহলে ধারা 133 বোঝা গেল কোন কোন ক্ষেত্রে উপদ্রবের সৃষ্টি হয় এবং সেই সকল উপদ্রব অপসারণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 133-এর 1। ধারা 133 বোঝা গেল? একজনও কথা বলে না। 133-এর 1-এ বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের রিপোর্টের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যদি কোনো জনগণ জানায় অথবা যারা এই ক্ষতির সম্মুখীন তারা যদি ম্যাজিস্ট্রেটকে জানায় যে কোথাও উপদ্রব সৃষ্টি হচ্ছে বা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ উপদ্রবের সৃষ্টি করে, তাহলে সেই উপদ্রব ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি আদেশ দিতে পারেন। ধারা 133-এর 1। এখানে উপদ্রবটা কিভাবে সৃষ্টি হবে? যদি কোনো ব্যক্তি জনসাধারণের ব্যবহার্য কোনো রাস্তা, নদী বা পথ বেআইনিভাবে আটকায় রাখে, ঠিক আছে, ব্যবহার করতে না দেয়। তারপর জনগণের আরামায়েশের জায়গা যেমন মাঠঘাট, অনেক কিছু জায়গা থাকে যেখানে জনগণ আরামায়েশ করে, এরূপ কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি উৎপাত সৃষ্টি করে, তারপর ক্ষতিকর কোনো প্রাণী বা ক্ষতিকর বা বিপজ্জনক কোনো প্রাণী থাকে, এরূপ প্রাণী যদি কেউ আটক করে না রাখে বা বিনষ্ট যদি না করে, তাহলে তার দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকে। তারপর পুকুর, কূপ বা গর্ত যদি কেউ বেড়া দিয়ে না রাখে, এক্ষেত্রেও সাধারণ জনগণের ক্ষতির সম্ভাবনা থাকে। এমন কোন নির্মাণ বা নির্মাণাধীন বিল্ডিং যা জনগণের জন্য ঝুঁকিজনক, এরূপ জিনিস অপসারণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি আদেশ দিতে পারেন। ধারা 133-এর 1। এটা উপদ্রব নিরসনের আদেশ। ধারা 133-এর 1। আর ধারা 133-এর 2 এইরূপ আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। ধারা 133-এর 2 বোঝা গেল? ধারা 134 উপদ্রবের আদেশ জারির পদ্ধতি। অর্থাৎ 133-এ যে উপদ্রব নিরসনের জন্য যে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশটা ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপরে কিভাবে জারি করা হবে তা 134 দ্বারা বর্ণনা করা হয়েছে। 134-এর 1। এই উপদ্রবের আদেশ সমন জারি করতে হবে ধারা 68 মোতাবেক। ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক সমন জারির ন্যায় জারি করতে হবে। 134-এর 2 সমনের ন্যায় জারি করা সম্ভব না হলে ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে অনুলিপি একটি অনুলিপি প্রকাশ্য স্থানে লটকিয়ে জারি করতে হবে। 134-এর 2। তাহলে 133-এ যে আদেশটি থাকবে সেই আদেশটি 134-এ জারি করতে হবে। এখানে জারি করার পদ্ধতি 1, ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক সমনের ন্যায় জারি করতে হবে। আর 2 বলা হয়েছে যদি সমনের ন্যায় জারি করা সম্ভব না হয় তাহলে হুলিয়ার মাধ্যমে অথবা ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে জারি করতে হবে। লটকিয়ে দিয়ে, এক কপি লটকিয়ে দিয়ে জারি করতে হবে। ধারা
134। ধারা 134 বোঝা গেল? তাহলে ধারা 133-এর একে 133-এর একে বলা হয়েছে উপদ্রব নিরসনের জন্য আদেশ, আর দুইয়ে বলা হয়েছে এই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আর ধারা 133-34 বোঝা গেল? তাহলে সামনের দিকে যাবো। ধারা 135। ধারা 133-এ বলা হয়েছে উপদ্রবের আদেশ। ধারা 134-এ বলা হয়েছে আদেশটা জারি। আর ধারা 135-এ বলা হয়েছে যে ব্যক্তির কাছে আদেশটা দেওয়া হয়েছে সেই ব্যক্তি আদেশ পালন করবে অথবা ওই আদেশের বিরুদ্ধে কারণ দর্শাবে। ধারা 135। তো যে ব্যক্তিকে আদেশ দেওয়া হয়েছে তিনি আদেশটি সঠিকভাবে পালন করবেন। ধারা 135-এর ক, 135-এর খ, আদালতে এসে আদেশ পালন না করার কারণ দেখাবেন। অর্থাৎ 134 ধারা মোতাবেক উপদ্রবের যে আদেশটা আদালত বা ম্যাজিস্ট্রেট দিয়েছে সেই আদেশটা 134 ধারা মোতাবেক জারি করা হয়েছে। এখন জারি করার পর যে ব্যক্তির নিকট আদেশটা দেওয়া হয়েছে সেই ব্যক্তির কিছু কাজ আছে, সেটা 135 ধারায় বলা হয়েছে। এখানে 135-এ বলা হয়েছে যে ব্যক্তিকে আদেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি অবশ্যই আদেশটি পালন করবেন। অর্থাৎ আদেশে লেখা থাকবে কোন কোন জিনিস কি কি করা লাগবে। যদি গরু ছাগল থাকে, যদি আহ বিপজ্জনক কোনো প্রাণী থাকে তাহলে সে প্রাণী বিনষ্ট করতে হবে, না হলে সেই প্রাণী অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। যদি কোথাও কূপ গর্ত বা কুয়া থাকে তা সুন্দর করে বেড়া দিয়ে সংরক্ষণ করতে হবে। সে আদেশে এরকম লেখা থাকবে, এই আদেশটি সে পালন করতে বাধ্য। ধারা 135-এর ক, অথবা পালন করবে। আর খতে বলা হয়েছে সে যদি এই আদেশটা যদি পালন না করে তাহলে সে আদালতে হাজির হয়ে আদেশ পালন না করার কারণ দর্শাইবেন বা কারণ দেখাবেন সে কি কারণে আদেশটি পালন করে নাই। ধারা 135 বোঝা গেল? ধারা 135-এ দুইটা বিষয়। একটা বিষয় হলো যে আদেশটা দেওয়া হয়েছে সে আদেশটা পালন করবেন, অথবা সে আদেশটা যদি পালন না করেন তাহলে আদালতে এসে হাজির হয়ে তিনি ওই আদেশের বিরুদ্ধে কারণ দর্শাইবেন বা কারণ ব্যাখ্যা দিবেন। ধারা 135 বোঝা গেল? আবার বলি ধারা 133। ধারা 133-এ উপদ্রব নিরসনের জন্য আদেশ দিবেন ম্যাজিস্ট্রেট। আর দুইয়ে ওই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 134 ধারায় আদেশটি সমনের ন্যায় জারি করতে হবে। সমনের ন্যায় যদি জারি করা না যায় ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে জারি করার ব্যবস্থা করতে হবে। আর 135-এ বলা হয়েছে সমনটা যখন বা আদেশটা যখন ওই ব্যক্তির কাছে যাবে তখন ওই ব্যক্তি কি ব্যবস্থা গ্রহণ করবে, আদেশটা পাওয়ার পর তার কার্যকলাপ কি, তিনি কি করবেন, আদেশে যে বিষয়টা বলা আছে সেই বিষয়টি তিনি পালন করবেন। অথবা আদেশ যদি তিনি পালন না করেন তাহলে আদালতে হাজির হয়ে কারণ দর্শাইবেন বা কারণ দেখাবেন তিনি কি কারণে আদেশটি পালন করেন নাই। তো এখানে দুইটা জিনিস, আদেশ পালন করবেন, না হলে আদেশ পালন না করলে আদালতে হাজির হয়ে কারণ দেখাবেন। ধারা 135। ধারা 136।
আদেশ পালন না করার জন্য কারণ দর্শাইলে তার ফল, উক্ত ব্যক্তি যদি আদেশ পালন না করে বা কারণ না দর্শায়, তাহলে তিনি দণ্ডবিধির 188 ধারায় অপরাধী হবেন এবং আদেশটি স্থায়ী হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে আদেশ পালন বা কারণ না দর্শালে তার ফল। যে ব্যক্তিকে 133 ধারায় আদেশটি দেওয়া হয়েছে, সেই ব্যক্তি যদি আদেশটি পালন না করে, 35 ধারায় বলা হয়েছে আদেশটি পালন করবেন অথবা কারণ দর্শাবেন। আর 136 ধারায় বলা হয়েছে যে আদেশটি দেওয়া হয়েছে ওই ব্যক্তি আদেশটি পাইছে, কিন্তু আদেশটি পাওয়ার পর আদেশটি পালন করে নাই অথবা আদালতে হাজির হয়ে আদেশের বিরুদ্ধে কারণ দর্শায় নাই, সেক্ষেত্রে ওই ব্যক্তি দণ্ডবিধি আইনের 188 ধারায় অপরাধী হবেন এবং যে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশটা স্থায়ী করতে হবে, আদালত সেই আদেশটা স্থায়ী করবেন। ধারা 136, ধারা 133-এ বলা হয়েছে একটি আদেশ দেবেন, সেই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। 134-এ বলা হয়েছে আদেশটি সমনের ন্যায় জারি করতে হবে অথবা সমনের ন্যায় যদি জারি করা না যায় তাহলে হুলিয়ার মাধ্যমে বা ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে একটি কপি লটকিয়ে দিয়ে জারি করতে হবে। আর ধারা 135-এ বলা হয়েছে ওই আদেশটি যখন ওই ব্যক্তি পাবেন তিনি আদেশটি পালন করবেন অথবা যদি পালন না করেন তার বিরুদ্ধে কারণ দর্শাইবেন। আর ধারা 136-এ বলা হয়েছে তিনি আদেশ পালনও করলেন না অথবা আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে কারণও দর্শাইলেন না, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি দণ্ডবিধির 188 ধারায় শাস্তিযোগ্য অপরাধী হবেন এবং যে আদেশটা ম্যাজিস্ট্রেট বা আদালত দিছে সেই আদেশটা স্থায়ী হবে। ধারা 136, বোঝা গেল? একটির সাথে একটি সংশ্লিষ্ট। প্রথমে আদেশটা ইস্যু হবে, পরে আদেশটা জারি হবে, পরে ওই ব্যক্তি আদেশটা পাবেন, পাওয়ার পরে আদেশ পালন করবেন, না করলে কারণ দর্শাবেন। আর 136-এ বলা হয়েছে তিনি আদেশ পালন করলেন না, কারণও দর্শালেন না, সেক্ষেত্রে অপরাধী হবেন এবং আদেশটি স্থায়ী হবে। ধারা 136, বোঝা গেল না কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে বলেন, সামনে যাব। কোনো সমস্যা নাই না? তাহলে এবার সামনে যাই। ধারা 137, যে আদেশটা দেওয়া হয়েছে ওই ব্যক্তি আদেশটা পালন করে নাই কিন্তু আদালতে হাজির হয়ে কারণ দর্শায়, সেই ক্ষেত্রে করণীয় কি? ধারা 137, সেই ক্ষেত্রে তিনটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদেশের যে বিষয়টি আছে আদেশ অনুযায়ী হাজির হলে সাক্ষ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ ওই ব্যক্তি যখন হাজির হবে আদেশ অনুযায়ী তখন তার সাক্ষ্য গ্রহণ করতে হবে। আর দুইয়ে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন আদেশটি যথাযথ বা যুক্তিসঙ্গত নয় তাহলে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। অর্থাৎ ওই ব্যক্তি যখন সাক্ষ্য দেবেন বা অন্যান্য ব্যক্তির যখন সাক্ষ্য নেবেন এবং ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে আদেশটি 133-এ দেওয়া হয়েছে সেই আদেশটি যথাযথ বা যুক্তিসঙ্গত কোনো আদেশ হয় নাই, তাহলে ওই আদেশের জন্য সামনের দিকে আর অগ্রসর হওয়া যাবে না অথবা কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। ধারা 137-এর 2 আর 3-এ বলা হয়েছে যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট না হন, যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন আদেশটি যথাযথ ও যুক্তিসঙ্গত, তাহলে আদেশটি পুনরায় স্থায়ী হবে এবং সামনের দিকে অগ্রসর হবেন। ধারা 137-এর 3, তাহলে 137 ধারায় বলা হয়েছে ওই ব্যক্তি যদি আদেশটি পালন না করে কারণ দর্শানোর জন্য আদালতে হাজির হয়, সেক্ষেত্রে আদালত কি ব্যবস্থা গ্রহণ করবেন বা আদালতের করণীয় কি? এখানে তিনটি কথা বলা হয়েছে। প্রথম কথা হলো ওই আদেশের বিষয়টি সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করতে হবে, 1। দুইয়ে বলা হয়েছে সাক্ষ্য গ্রহণ করার পর যদি আদালতের মনে হয় বা আদালত যদি সন্তুষ্ট হয় যে দেশটি যথাযথ বা যুক্তিসঙ্গত না, এমনিতেই দেওয়া হয়ে গেছে, তাহলে সামনের দিকে আর অগ্রসর হওয়া যাবে না।
আর 3-এ বলা হয়েছে আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হন যে আদেশটি যথাযথ ও যুক্তিসঙ্গত, তাহলে আদেশটি স্থায়ী করতে হবে। ধারা 137-এর 3। বোঝা গেল? ধারা 137, এখানে বলা হয়েছে ওই ব্যক্তি যদি 135-এ বলা হয়েছে না যে আদেশটি পালন করবেন, না হলে আদালতে হাজির হয়ে কারণ দর্শাইবেন। এখন 137 ধারায় ওই জিনিসটাই বলা হয়েছে। ওই ব্যক্তি যদি আদালতে হাজির হয়ে কারণ দর্শায়, সেক্ষেত্রে আদালতের করণীয় কি? এখানে 3টি বিষয় আদালত ব্যবস্থা নিতে পারেন। এক, ওই ব্যক্তি যখন হাজির হবে সেই বিষয়টি নিয়ে আদালত সাক্ষ্য গ্রহণ করবেন। 137-এর 1, সাক্ষ্য নেওয়ার পর যদি আদালতের কাছে মনে হয় যে যে আদেশটি দেওয়া হয়েছে সে আদেশটি যুক্তিসঙ্গত বা যথাযথ নয়, তাহলে আদালত ওই বিষয়ে আর সামনের দিকে যাবেন না বা কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। আর যদি মনে হয় যে আদেশটি যুক্তিসঙ্গত বা যথাযথ, তাহলে আদেশটি স্থায়ী করতে হবে। ধারা 136-এও আদেশটি স্থায়ী করা যায় এবং 137-এও আদেশটি স্থায়ীকরণ। ধারা 137। এখন কি বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ধারা 140, আদেশ স্থায়ী হওয়ার পর কার্যপদ্ধতি। 136 এবং 137 ধারায় যে আদেশটি স্থায়ী করা হয়েছে, সেই আদেশটি স্থায়ী করার পর ম্যাজিস্ট্রেট বা আদালত কি ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয়ে বলা হয়েছে ধারা 140। ধারা 140-এর 1, আদেশটি স্থায়ী হলে ম্যাজিস্ট্রেট তাকে নোটিশ দিবেন এবং আদেশে বর্ণিত কাজ করার নির্দেশ দিবেন। অর্থাৎ আদেশটি যখন স্থায়ী করা হবে, ওই স্থায়ীর বিষয়ে ম্যাজিস্ট্রেট একটি নোটিশ দিবেন এবং আদেশের কপি সাথে দিয়ে দেবেন এবং আদেশে যে বর্ণিত বিষয়গুলো আছে সেই জিনিসটি পালন করার জন্য নির্দেশ দিবেন। ধারা 140-এর 1, ধারা 140-এর 2 বলা হয়েছে আদেশে বর্ণিত সময়ের মধ্যে যদি কাজটি সম্পূর্ণ না করেন, অর্থাৎ যে আদেশটি দেওয়া হয়েছে আদেশের নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়ের ভিতরে যদি ওই ব্যক্তি আদেশ পালন না করে, তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই ওই কাজটি সম্পন্ন করবেন। অর্থাৎ যে উপদ্রব থাকবে সেই উপদ্রবের বিষয়টি ম্যাজিস্ট্রেট অপসারণ করবেন, নিজেই ওই কাজটি সম্পন্ন করবেন এবং ওই ব্যক্তির স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি ক্রয় ও বিক্রয় করে তার ব্যয়ভার মেটাবেন। অর্থাৎ 140-এর 1-এ বলা হয়েছে ওই ব্যক্তিকে একটা নোটিশ দিতে হবে এবং আদেশে যে বিষয় বলা হয়েছে সেই বিষয়টি পালন করার জন্য নির্দেশ দিতে হবে। ধারা 140-এর 2, নির্ধারিত সময়ের মধ্যে আদেশে নির্ধারিত সময়ের মধ্যে যদি ওই ব্যক্তি কাজ না করে বা আদেশ যদি পালন না করে, তাহলে ম্যাজিস্ট্রেট ওই কাজটি নিজেই সম্পন্ন করবেন এবং তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি থাকবে সেই সম্পত্তি প্রয়োগ করতে পারবেন এবং বিক্রয় করে ওই কাজ যাদেরকে দেয়া করাইছেন তাদেরকে ওই কাজের ব্যয়ভার মিটাইতে পারবেন। 140-এর 2 আর 140-এর 3-এ বলা হয়েছে উক্ত কাজের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা যাবে না। অর্থাৎ এখানে ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম করবেন বা আদালত যে কার্যক্রম করবেন সেই কার্যের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের চলবে না। ধারা 140-এর 3। বোঝা গেল না সমস্যা?
বোঝা যায় নাই? সাথে খাতুন, বুঝেছি স্যার। তাহলে ধারা 143 উপদ্রবের চ্যাপ্টার শেষ। ম্যাজিস্ট্রেট গণ উপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন। অর্থাৎ গণ উপদ্রব একবার হওয়ার পর পুনরায় যেন গণ উপদ্রব না হয়, অথবা যে গণ উপদ্রবের সৃষ্টি হয়েছে তা যেন অধিক সময় না থাকে, সেই জন্য নিষিদ্ধ করতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির প্রতি গণ উপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত না রাখার আদেশ দিতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একবার উপদ্রব করে, সে যেন পুনরায় ওই উপদ্রব সৃষ্টি করতে না পারে, সেজন্য জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 143। অথবা কোনো উপদ্রব যদি একবার সৃষ্টি হয়, সেই উপদ্রব যেন অব্যাহত না রাখতে পারে, সেই জন্য জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 143। তাহলে ধারা 143-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট গণ উপদ্রব পুনরাবৃত্তি মানে পুনরায় যেন না হয় অথবা অব্যাহত যেন না রাখতে পারে, সেই জন্য আদেশ দিতে পারেন। ধারা 143, খুবই শর্ট কথা, পুনরাবৃত্তি অথবা অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন বা আদেশ দিতে পারেন। তাহলে ধারা 133-এ বলা হয়েছে, ধারা 133-এর 1, গণ উপদ্রব নিরসনের জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। আর দিয়ে বলা হয়েছে এরূপ আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। ধারা 134, এটা জারি করতে হবে, যে আদেশটা ম্যাজিস্ট্রেট দিচ্ছেন সেই আদেশটা ওই ব্যক্তির নিকট পৌঁছাইতে হবে। পৌঁছানোর দুইটা পন্থা। একে বলা হয়েছে সমনের ন্যায় জারি করতে হবে। 2, সমনের ন্যায় যদি জারি করা সম্ভব না হয়, তাহলে ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে জারি করতে হবে। ধারা 135, যে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশটা তিনি পালন করবেন অথবা আদালতে হাজির হয়ে কারণ দর্শাইবেন। ধারা 136, তিনি যদি আদেশটি পালন না করেন অথবা আদালতে হাজির না হয়ে কারণ না দর্শান, সেই ক্ষেত্রে আদেশটি স্থায়ী করা হবে এবং তিনি দণ্ডবিধি আইনের 188 ধারা মোতাবেক অপরাধী হবেন। ধারা 137, কারণ দর্শানোর জন্য হাজির হলে তখন করণীয়। একে বলা হয়েছে যদি হাজির হয় তাহলে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে বা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে হবে বা শুনানির ব্যবস্থা করতে হবে। আর দিয়ে বলা হয়েছে শুনানি নেওয়ার পর বা সাক্ষ্য গ্রহণ করার পর যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয় যে আদেশটি যুক্তিসঙ্গত বা যথাযথ নয়, তাহলে তিনি আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না অথবা সামনের দিকে আর অগ্রসর হবেন না। আর যদি মনে হয় যে মনে হয় আদেশটি যুক্তিসঙ্গত ও যথাযথ, তাহলে তিনি সামনের দিকে অগ্রসর হবেন এবং আদেশটি স্থায়ী করবেন। আর 140-এ বলা হয়েছে আদেশটি স্থায়ী করার পর কার্যপদ্ধতি। দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধি আইনের 136 ও 37 ধারায় যখন আদেশটি স্থায়ী করা হবে, তখন ওই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট একটি নোটিশ দেবেন এবং বলে দেবেন আদেশ বর্ণিত বিষয়টি পালন করার জন্য নির্দেশ দেবেন। 140-এর 2-এ বলা হয়েছে ওই ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আদেশটি পালন না করেন, তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই ওই আদেশটি পালন করবেন এবং ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে বিক্রয়ের ব্যবস্থা করবেন এবং ব্যয়ভার বহন করবেন। 3 নম্বরে বলা হয়েছে উক্ত ব্যক্তির উক্ত কাজের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা চলবে না। অর্থাৎ এখানে ম্যাজিস্ট্রেট যে ব্যবস্থা গ্রহণ করবেন বা আদালত যে ব্যবস্থা গ্রহণ করবেন, সেই কার্যের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 143, গণ উপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি চায় তাহলে কোনো ব্যক্তি যেন গণ উপদ্রব পুনরাবৃত্তি পুনরায় না ঘটাতে পারেন অথবা অব্যাহত না রাখতে পারেন, সেজন্য আদেশ দিতে পারেন। ধারা 143। 7টা, শুধু 7টা ধারা।
আর কোনো সমস্যা আছে? সামনের দিকে যাব। আর একটা ধারা, একটা ধারা গেলে মনে হয় ভালো হইতো। ধারা 144, জরুরি আদেশ জারি। যাব না এই পর্যন্তই থাকবে? আচ্ছা, এটা করার দরকার নাই, এমনি শুধু একটু ইয়া করে দিই। 144টা একটু খালি নলেজে দিয়ে দেয়, ঠিক আছে? 144টা শুধু এমনি একটু জানে রাখেন। জরুরি আদেশ জারি। 144-এ বলা হয়েছে জরুরি আদেশ জারি। জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন কোন ক্ষেত্রে জরুরি আদেশ জারি করতে পারেন বা কিভাবে জরুরি আদেশটি জারি করা হয়। ধারা 144-এর 1, জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আইনানুগভাবে কর্মরত কোনো ব্যক্তি বাধা, বিরোধ বা ক্ষতির আশঙ্কা করছেন বা জনমানুষের জীবন, স্বাস্থ্য ঝুঁকি বা দাঙ্গা হাঙ্গামা নিবারণে সহায়তা করবে, এক্ষেত্রে জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করা যায়। অর্থাৎ যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন বা বুঝতে পারেন তার এখতিয়ারাধীন এলাকায় সাধারণ জনমানুষের জন্য ঝুঁকিপূর্ণ বা স্বাস্থ্য ঝুঁকি আছে বা জীবন বিপন্ন হতে পারে, অথবা অন্য কোনো বাধা বিপত্তি বা ক্ষতির সম্মুখীন হতে পারে, অথবা দাঙ্গা হাঙ্গামা হতে পারে, তাহলে এরূপ দাঙ্গা হাঙ্গামা বা ক্ষতির সম্মুখীন যে জিনিসপত্র নিবারণ করার জন্য বা নিবারণে সহায়তা করবে, এক্ষেত্রে জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করতে পারেন। ধারা 144-এর 1। তাহলে ধারা 144-এর 1 জরুরি আদেশ জারি। 144-এর 2 বলা হয়েছে জরুরি আদেশ একতরফা ভাবে প্রদান করা যায়। জরুরি আদেশ একতরফা ভাবে জারি করা যায় বা প্রদান করা যায়। 100 যায় নাই তো। ধারা 144-এর 3, কোনো বিশেষ স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তির উপর এই আদেশটি জারি করা যায়। 4-এ বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে এই আদেশ জারি করার ফলে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট আদেশটি বাতিল বা পরিবর্তন করতে পারেন। ধারা 144-এর 4, ধারা 144-এর 5, ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট তাকে হাজির হওয়ার জন্য আদেশ দিবেন এবং কারণ দর্শানোর সুযোগ দেবেন। এরূপ আবেদন সম্পূর্ণ বা আংশিক বাতিল করলে কারণ লিপিবদ্ধ করবেন। অর্থাৎ কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি আবেদন করে তাহলে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আদালত বা ম্যাজিস্ট্রেট হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন এবং ওই ব্যক্তি যখন হাজির হবে তখন তার কাছে বিস্তারিত শুনবেন। এরূপ আবেদন সম্পূর্ণ বা আংশিক যদি বাতিল করা হয়, ওই ব্যক্তির মুখ থেকে যা কিছু শোনা হবে শোনার পর যদি বাতিল করা হয় তাহলে তার কারণ লিপিবদ্ধ করতে হবে। ধারা 144-এর 5, 144-এর 6 বলা হয়েছে যে জরুরি আদেশটি দেওয়া হবে সরকারের যদি ভিন্ন রূপ কোনো আদেশ না থাকে তাহলে এই জরুরি আদেশের মেয়াদ 2 মাসের অধিক সময় বলবৎ থাকবে না। সাথে বলা হয়েছে জরুরি আদেশ মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। ঠিক আছে? ধারা 144-এর 1, জরুরি আদেশ জারি। জরুরি অবস্থায় যে আদেশটি জারি করা হয় সেটাই জরুরি আদেশ। এখানে জরুরি অবস্থা বলতে কি বোঝানো হয়েছে? যদি কোনো ব্যক্তি বাধা বিপত্তি থাকে বা জনসাধারণ হুমকির ভিতরে থাকে, ক্ষতির সম্ভাবনা থাকে, জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে বা কোনো স্থানে দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা থাকে, এরূপ জিনিস নিবারণ করার জন্য বা নিরসন করার জন্য জরুরি অবস্থায় যে আদেশটি জারি করা হয় তাকেই বলা হয় 144 ধারায় জরুরি আদেশ। 144-এর 1, 144-এর 1-এ জরুরি আদেশ জারি।
দুয়ে বলা হয়েছে এই জরুরি আদেশটি অবশ্যই একতরফা ভাবে জারি করা যায় বা প্রদান করা যায়। তিনে বলা হয়েছে কোনো বিশেষ স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তির উপরে এই আদেশটি জারি করা যায়। চারে বলা হয়েছে এই আদেশ জারি করার ফলে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে এই আদেশটি বাতিল বা পরিবর্তন করা যেতে পারে। ধারা 144-4, ধারা 144-5, ওই ব্যক্তি যখন আবেদন করবে জেলা ম্যাজিস্ট্রেট বা আদালত যখন আবেদনটি পাবেন তখন ওই ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য বা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন এবং ওই ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার পর ওই আদেশের বিরুদ্ধে কারণ দর্শাইবেন এবং আদালত বা ম্যাজিস্ট্রেট যদি আদেশটির আংশিক বা সম্পূর্ণ যদি বাতিল করেন তাহলে ওই বিষয়টি কারণ লিপিবদ্ধ করবেন। 144-5, 144-6 বলা হয়েছে সরকারের যদি ভিন্নরূপ কোনো আদেশ না থাকে ওই আদেশ 2 মাসের বেশি সময় বলবৎ থাকবে না। সাথে বলা হয়েছে মেট্রোপলিটন এলাকার জন্য জরুরি আদেশ প্রযোজ্য হবে না। ধারা 144, বোঝা গেল না কোনো সমস্যা? সমস্যা নাই না? বুঝতে কি বেশি সমস্যা হয়, কঠিন মনে হয়? ধারা 133 থেকে 144 পর্যন্ত কেউ বলতে পারবেন? শুধু মূল টপিক গুলো, মূল বিষয়গুলো, বিস্তারিত দরকার নাই। বলতে পারবেন? আমি কি আর একবার বলবো 133 থেকে 144 পর্যন্ত? ধারা 133-এ, 133-এর 1, উপদ্রবের আদেশ। দুয়ে বলা হয়েছে এই আদেশের বিরুদ্ধে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 134-এ বলা হয়েছে আদেশটি জারি করতে হবে, অর্থাৎ ওই ব্যক্তির কাছে আদেশটি পৌঁছাইতে হবে, পৌঁছানোর জন্য সমনের ন্যায় জারি করতে হবে অথবা সমনের ন্যায় যদি জারি করা সম্ভব না হয় তাহলে ঘোষণার মাধ্যমে বিজ্ঞাপিত করে জারি করতে হবে। ধারা 135, ওই ব্যক্তি যখন আদেশটি পাবে অবশ্যই তিনি আদেশ পালন করবেন অথবা আদেশের বিরুদ্ধে আদালতে হাজির হয়ে কারণ দর্শাবেন। 136, ওই ব্যক্তি আদেশ পালন করলেন না, আদালতে হাজির হয়ে কারণও দর্শাইলেন না, সেই ক্ষেত্রে আদেশটি স্থায়ী করা হবে এবং তিনি দণ্ডবিধি আইনের 188 ধারায় শাস্তিযোগ্য অপরাধী হবেন। ধারা 137, ওই ব্যক্তি যদি কারণ দর্শানোর জন্য আদালতে হাজির হয় তাহলে আদালতের করণীয় কি বা ম্যাজিস্ট্রেটের করণীয় কি? 1, হাজির যখন হবেন তখন ওই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবেন। 2, সাক্ষ্য গ্রহণ করার পর যদি আদালতে এই মর্মে সন্তুষ্ট হন যে অভিযোগটি বা বিষয়টি যথাযথ বা যুক্তিসঙ্গত নয় তাহলে তিনি আর সামনের দিকে অগ্রসর হবেন না বা কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না। আর তিনি বলা হয়েছে যদি তিনি মনে করেন বা সন্তুষ্ট হন
আদেশটি যুক্তিসঙ্গত ও যথাযথ, তাহলে আদেশটি স্থায়ী করতে হবে। ধারা 140, আদেশটি স্থায়ী করার পর পরবর্তী ব্যবস্থা। 140-এ বলা হয়েছে, 140-এর 1, আদেশটি স্থায়ী হলে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে একটি নোটিশ দেবেন এবং আদেশে বর্ণিত বিষয়টি পালন করার জন্য নির্দেশ দিবেন। 140-এর 2 বলা হয়েছে, ওই ব্যক্তি যদি আদেশে উল্লেখিত সময়ের মধ্যে আদেশ পালন না করেন, তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই ওই কাজটি সম্পন্ন করবেন এবং ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করবেন এবং বিক্রয় করবেন। বিক্রয় লব্ধ টাকা হতে ব্যয়ভার বহন করবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট নিজে যে কাজটি করবেন তিনি তো নিজে করবেন না, অন্য কোনো ব্যক্তির মাধ্যমে তিনি আদেশ দিয়ে করাবেন। এই কার্যকর ক্ষেত্রে যে ব্যয়ভার হবে, ওই ব্যক্তির সম্পত্তি ক্রয় করে বিক্রয় করে সেই ব্যয়ভার মেটাইতে হবে। 140-এর 2, 140-এর 3-এ বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট এখানে যে কাজটি করবেন সেই কাজের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 143, কোন উপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত রাখা না রাখার জন্য ম্যাজিস্ট্রেট বা আদালত আদেশ দিতে পারেন। 143, 144, জরুরি আদেশ জারি। 144-এর 1, ম্যাজিস্ট্রেট অথবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট অথবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন বা বুঝতে পারেন তার এখতিয়ারাধীন এলাকায় কোথাও জনগণের বিপদ হওয়ার সম্ভাবনা আছে বা শঙ্কা থাকে, জনগণের জীবন নাশের হুমকি থাকে, অথবা জনগণের জীবন স্বাস্থ্য ঝুঁকি থাকে, অথবা ক্ষতির কোনো সম্ভাবনা থাকে, অথবা কোনো বিষয় নিয়ে বিরোধ বা ক্ষতির আশঙ্কা আছে, অথবা কোথাও দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এরূপ ক্ষেত্রে জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করতে পারেন। ধারা 144-এর 1, 144-এর 2 বলা হয়েছে, এই যে আদেশটি দেওয়া হবে এই আদেশটি একতরফা ভাবে প্রদান করা যায়। আর 3-এ বলা হয়েছে, কোন বিশেষ স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তিদের উপর এই আদেশ জারি করা যায়। 4-এ বলা হয়েছে, এই আদেশ জারি করার ফলে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি যদি আবেদন করেন, তাহলে তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশটি বাতিল বা পরিবর্তন করা যাবে। ধারা 144-এর 4, ধারা এক ধারা 144-এর 5, যখন আবেদন করবেন তখন ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন এবং ওই ব্যক্তি আদেশের বিরুদ্ধে কারণ দর্শাইবেন এবং এই কারণ দর্শানোর পর যদি আদালত বা ম্যাজিস্ট্রেট ওই আদেশটি আংশিক বা সম্পূর্ণ বাতিল করেন, তাহলে সেই বাতিলের কারণ তিনি লিপিবদ্ধ করবেন। হয়ে বলা হয়েছে, সরকারের যদি ভিন্নরূপ কোনো আদেশ না থাকে তাহলে জরুরি আদেশটি সর্বোচ্চ 2 মাস সময় পর্যন্ত বলবৎ থাকবে, তার বেশি সময় বলবৎ থাকবে না। আর সাথে বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকা যদি হয় তাহলে সে এলাকার জন্য জরুরি আদেশ বলবৎ থাকবে, জরুরি আদেশ প্রযোজ্য হবে না। ধারা 144-এর 7, এখন কোন সমস্যা আছে? ধারা 133 হতে 144 পর্যন্ত, বা কোনো একটা ধারা, এমন কোন ধারা যা বুঝতে পারেন নাই, সমস্যা আছে? আর সবাই বুঝতে পারছেন? তাহলে মোটামুটি সবারই বোঝা গেছে নাকি?